হ্যালো স্টুডেন্ট, দ্য ওয়ে টু রিচ ডেস্টিনেশন চ্যানেল তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক নতুন ভিডিও নিয়ে এসেছে। বৈদিক সভ্যতা পার্ট 2 নিয়ে। পার্ট 1-এ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছি, যেগুলি তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। যারা পার্ট 1-এ ভিডিওটি দেখোনি, নিচে ডেসক্রিপশানে বক্সে লিঙ্ক দেওয়া আছে, ভিডিওটি গিয়ে দেখতে পারো। পার্ট 2-তে বৈদিক সভ্যতা সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। ঋগ্বেদের দেবতাগণ, দেবতা ও তাদের পরিচয়। ইন্দ্র ছিলেন বর্জ্য, বৃষ্টি ও যুদ্ধের দেবতা। অগ্নি ছিলেন দেবতা ও মানুষের যোগাযোগের মাধ্যম। বরুণ ছিলেন জলের দেবতা। সোম ছিলেন বৃক্ষাদি দেবতা। এই টপিকটি তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাই মনোযোগ দিয়ে দেখো। চলো নেক্সট কোশ্চেন। স্বরদর্শন ও রচয়িতা। সাংখ্য দর্শনের রচয়িতা হলেন কপিল। যোগ দর্শনের রচয়িতা হলেন পতঞ্জলি। ন্যায় দর্শনের রচয়িতা হলেন গৌতম। বৈশেষিক রচয়িতা হলেন কনাদ। উত্তর মীমাংসা দর্শনের রচয়িতা হলেন বেদব্যাস। পূর্ব মীমাংসা দর্শনের রচয়িতা হলেন জৈমিনী। এই টপিকটি তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা খাতায় নোট ডাউন করতে চাও, নোট ডাউন করতে পারো। তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। এখান থেকেই বারবার কম্পিটিটিভ পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসতে দেখা যায়, তাই সবাই মনোযোগ দিয়ে দেখো। অনেক অজানা কোশ্চেনের সমাধান আমরা করব আজকে এই ক্লাসের মাধ্যমে। চলো নেক্সট কোশ্চেন। সবচেয়ে প্রাচীন বেদ কোনটি? চলো আমরা অপশানগুলো দেখে নেব। অথর্ববেদ, সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ। সঠিক অ্যান্সার হবে ঋগ্বেদ। আরেকটু আমরা ভালোভাবে দেখে নেব। প্রাচীনতম বেদ হলো ঋগ্বেদ। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঋগ্বেদ হলো এই পৃথিবীর প্রাচীনতম সাহিত্য ও আর্যদের পবিত্র ধর্মগ্রন্থ। খুবই গুরুত্বপূর্ণ টপিক, তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। এখান থেকে বারবার ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসতে দেখা যায়। এই পৃথিবীর প্রাচীনতম সাহিত্য ও আর্যদের পবিত্র ধর্মগ্রন্থ হল ঋগ্বেদ। ঋগ্বেদের রচনাকাল হল 1200 খ্রিস্টাব্দ থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। ঋগ্বেদের মন্ত্র সংখ্যা ছিল 1028টি। খুবই গুরুত্বপূর্ণ টপিক। চলো নেক্সট কোশ্চেন। ঋগ্বেদের স্তবকগুলিতে কোন নদীর কথা বারবার উল্লেখ করা হয়েছে? চলো অপশানগুলো দেখে নিই। গঙ্গা, যমুনা, সত্যদু, সরস্বতী। সঠিক অ্যান্সার হবে সরস্বতী। এই সরস্বতীকে ঋগ্বেদের নদীতমা বা শ্রেষ্ঠ নদী বলা হয়েছে। এই সরস্বতী নদী থেকে ঋগ্বেদের নদীতমা বা শ্রেষ্ঠ নদী হিসাবে
বলা হয়েছে। নদীটির বর্তমান নাম হলো সরস্বতী। ভারত নেওয়ারের মরুভূমিতে এর যাত্রাপথ শেষ হয়েছে। এই সরস্বতী নদীটির বর্তমান নাম সরস্বতী। ভারত নেওয়ারের মরুভূমিতে এর যাত্রাপথ শেষ হয়েছে। চলো নেক্সট কোশ্চেন। ঋগ্বেদে সব থেকে বেশি উল্লেখিত নদী কোনটি? চলো অপশানগুলো আমরা দেখে নেব। সিন্ধু, সত্যদু, সরস্বতী, গান্ধারী। সঠিক অ্যান্সার হবে সিন্ধু। ঋগ্বেদে সব থেকে বেশি উল্লেখিত নদী হলো সিন্ধু। সপ্ত সিন্ধু বলতে বোঝায় সিন্ধু 5টি উপনদী। এই সপ্ত সিন্ধু বলতে বোঝায় সিন্ধু 5টি উপনদী। এক হলো বিতস্তা, 2 চন্দ্রভাগা, 3 ইরাবতী, 5 বিপাশা, 5 সত্যদু এবং সরস্বতী ও সিন্ধু। এই ঋগ্বেদের সব থেকে বেশি উল্লেখিত নদী হলো সিন্ধু। সপ্ত সিন্ধু বলতে বোঝায় সিন্ধুর 5টি উপনদী: বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা, সত্যদু এবং সরস্বতী ও সিন্ধু। চলো নেক্সট কোশ্চেন। ঋগ্বেদে সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিলেন? ঋগ্বেদে সবচেয়ে প্রভাবশালী দেবতা ছিলেন কে? চলো অপশানগুলো আমরা দেখে নেব। অগ্নি, ইন্দ্র, বরুণ, বিষ্ণু। সঠিক অ্যান্সার হবে ইন্দ্র। আরেকটু আমরা ভালোভাবে দেখে নিই। ঋগ বৈদিক যুগের শুরুতে দৌড় ছিলেন এই আকাশের দেবতা এবং পিতা ছিলেন পৃথিবী এবং মাতা। ঋগ বৈদিক যুগের শুরুতে দৌড় ছিলেন আকাশের দেবতা এবং পিতা পৃথিবী ছিলেন মাতা। মনুষ্য সমাজে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের ছিল। ক্রমশ এদের স্থলে ইন্দ্র, বরুণ ও অগ্নির মতো দেবতার গুরুত্ব বৃদ্ধি পায়। সবচেয়ে ক্ষমতাবান ও জনপ্রিয় দেবতা হলেন ইন্দ্র। চলো নেক্সট কোশ্চেন। ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? চলো অপশানগুলো আমরা দেখে নেব। কুরুক্ষেত্র, 10 রাজার, 100 রাজার, দেব ও সুর। সঠিক অ্যান্সার হবে 10 রাজার। ঋগ্বেদের 10 রাজার যুদ্ধ বা 10 রাজ্য নামে পরিচিত। ঋগ্বেদে 10 রাজার যুদ্ধ 10 রাজ্য নামে বর্ণিত ছিল। এই পুরুষুনী নদীর তীরে এই যুদ্ধ হয়েছিল। এই যে 10 রাজার যুদ্ধ হয়েছিল, এই যে পুরুষুনী নদীর তীরে এই 10 রাজার যুদ্ধ হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, সবাই মনোযোগ দিয়ে দেখো। নেক্সট কোশ্চেন। ঋগ্বেদে রাভি এবং ইরাবতী নদী কী নামে পরিচিত ছিল? চলো অপশানগুলো আমরা দেখে নেব। আসক্তি, বিতস্তা, পারশনী, সত্যদু। সঠিক অ্যান্সার হবে পারশনী। পারশনী নদীর তীরে ভারতের প্রথম রাজনৈতিক যুদ্ধ হয়। এই যে পারশনী নদীর তীরে ভারতের প্রথম রাজনৈতিক যুদ্ধ হয়। ঋগ্বেদে একবার গঙ্গা নদীর কথা বলা হয়েছে। ঋগ্বেদে সিন্ধু নদী বহুবার উল্লেখিত। ঋগ্বেদের সরস্বতীকে নদীতমা বা শ্রেষ্ঠ নদী বলা হয়েছে। চলো নেক্সট কোশ্চেন। প্রাচীনকালে সমাজের 4টি স্তরে বিভাজন উল্লেখ করেছে প্রথম কোন গ্রন্থ? চলো অপশানগুলো আমরা দেখে নেব।
ঋগ্বেদের সংহিতায় পুরুষ সূক্ত, যজুর্বেদের সংহিতায় কথোপনিষদ, মনুস্মৃতি। সঠিক অ্যান্সার হবে ঋগ্বেদের সংহিতায় পুরুষ সূক্ত। ঋগ্বেদের বিষয়গুলি ছন্দাকারে রচিত। এই ঋগ্বেদের বিষয়গুলি ছন্দাকারে রচিত। ঋগ্বেদের মূল বিষয়বস্তু প্রাকৃতিক বর্ণনা ও প্রাকৃতিক শক্তির উপাসনা এবং দেবদেবীর স্তুতিগান। এই যে ঋগ্বেদের মূল বিষয়বস্তু ছিল এ প্রাকৃতিক বর্ণনা ও প্রাকৃতিক শক্তির উপাসনা এবং দেবদেবীর স্তুতিগান নিয়ে ঋগ্বেদের মূল বিষয়বস্তু ছিল। চলো নেক্সট কোশ্চেন। ঋগ্বেদের যুগে আর্যরা ভারতে কোথায় বাস করতেন? ঋগ্বেদের যুগে আর্যরা ভারতে কোথায় বাস করতেন? চলো অপশানগুলো আমরা দেখে নিই। সপ্তসিন্ধু এলাকায়, সমগ্র ভারতে, ভারতের পূর্বাংশে, উত্তর ভারতে। সঠিক অ্যান্সার হবে সপ্তসিন্ধু এলাকায়। আরেকটু আমরা ভালোভাবে দেখে নেব। আর্যরা সপ্তসিন্ধু অঞ্চলকে দেবকৃত যোনি বা দেব নির্মিত দেশ বলে অভিহিত করত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। আর্যরা সপ্তসিন্ধু অঞ্চলকে দেবকৃত যোনি বা দেব নির্মিত দেশ বলে অভিহিত করত। পরবর্তী বৈদিক যুগে আর্যরা গঙ্গা, যমুনা ও দয়াব অঞ্চলে বসতি স্থাপন করে। ওই অঞ্চলটি ব্রহ্মাবর্ত নামে পরিচিত। চলো নেক্সট কোশ্চেন। কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? চলো অপশানগুলো আমরা দেখে নেব। মনুসংহিতা, ঋগ্বেদ, অথর্ববেদ, শতপথ ব্রাহ্মণ। সঠিক অ্যান্সার হবে ঋগ্বেদ। ঋগ্বেদের দশম মণ্ডলে অন্তর্ভুক্ত পুরুষ সূক্তের দ্বাদশ ঋগ্মন্ত্রে 4 বর্ণের প্রথম উল্লেখ পাওয়া যায়। অথর্ববেদকে বলা হয় অনার্যদের বেদ। অথর্ববেদকে বলা হয় অনার্যদের বেদ। অথর্ববেদের প্রথম ইতিহাস কথাটি উল্লেখিত হয়েছে। খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। অথর্ববেদে প্রথম ইতিহাস কথাটি উল্লেখিত হয়েছিল। অথর্ববেদকে বলা হয় অনার্যদের বেদ। চলো নেক্সট কোশ্চেন। ঋগ্বেদের 10টি খণ্ডে 1028টি শ্লোক রয়েছে। একটি খণ্ডকে বলা হয় ড্যাশ। চলো অপশানগুলো আমরা দেখে নেব। মণ্ডল, পরাপাঠ, অনুদত্ত, শুকর। সঠিক অ্যান্সার হবে মণ্ডল। চলো নেক্সট কোশ্চেন। ঋগ্বেদের সনাতন ধর্মের আদি উৎস। ঋগ্বেদ হলো সনাতন ধর্মের আদি উৎস। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই ঋগ্বেদ হলো সনাতন ধর্মের আদি উৎস। এতে 10টি মণ্ডল এবং 1028টি শ্লোক রয়েছে। ঋগ্বেদ বৈদিক সংস্কৃত ভাষায় লিখিত প্রাচীনতম গ্রন্থ। ঋগ্বেদের গ্রন্থে 4টি স্তর পরিলক্ষিত হয়। এক হলো সংহিতা, 2 ব্রাহ্মণ, 3 আরণ্যক ও উপনিষদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, তাই সবাই মনোযোগ দিয়ে দেখো। ঋগ্বেদ বৈদিক সংস্কৃত ভাষায় লিখিত প্রাচীনতম গ্রন্থ। ঋগ্বেদে যে 4টি স্তর পরিলক্ষিত হয় সেগুলো হলো সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। চলো নেক্সট কোশ্চেন। চারটি বেদের প্রতিটি বেদের মধ্যে কয়টি অংশ আছে? চলো অপশানগুলো আমরা দেখে নেব। 2টি,
তিনটি, চারটি, ছয়টি? সঠিক অ্যান্সার হবে চারটি। আরেকটু আমরা ভালোভাবে দেখে নেব, বেদ প্রধানত চার ভাগে বিভক্ত। বেদ প্রধানত চার ভাগে বিভক্ত, যথা: 1 ঋগ্বেদ, 2 সামবেদ, 3 যজুর্বেদ, 4 অথর্ববেদ। বেদকে নিত্য ও অপূর্বশেষ বলা হয়। বেদকে নিত্য ও অপূর্বশেষ বলা হয় কারণ মনে করা হয় যে বেদ মানুষের রচনা নয়, ঈশ্বরের মুখোশিত বাণী। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। বেদকে নিত্য ও অপূর্বশেষ বলা হয়। এখান থেকেই কম্পিটিটিভ পরীক্ষায় কোশ্চেন এর আগেও আমরা আসতে দেখেছি, তাই সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। এখান থেকে অনেক অজানা কোশ্চেনের সমাধান আমরা করব। নেক্সট কোশ্চেন, বেদের অপর নাম কি? চলো অপশানগুলো আমরা দেখে নেব। শ্রুতি, স্মৃতি, সংহিতা, বেদাঙ্গ। সঠিক অ্যান্সার হবে শ্রুতি। আরেকটু আমরা ভালোভাবে দেখে নেব, বেদের অপর নাম হলো শ্রুতি। প্রাচীন বৈদিক যুগে বেদ লিখিত ছিল না। বেদকে শুনে শুনে মনে রাখতে হতো বলে বেদের আরেক নাম শ্রুতি। প্রাচীন বৈদিক যুগে বেদ লিখিত ছিল না, বেদকে শুনে শুনে মনে রাখতে হতো বলে বেদের অপর নাম শ্রুতি। বংশ পরম্পরায় মুখস্থ করে বেদকে স্মরণে রাখা হতো। এই বংশ পরম্পরা বেদকে মুখস্থ করে সবাই স্মরণে রাখতো বলে তাই বেদের আরেক নাম শ্রুতি। খুবই গুরুত্বপূর্ণ টপিক। চলো নেক্সট কোশ্চেন, বেদ শব্দটি বিদ ধাতু থেকে এসেছে, যার অর্থ হল জ্ঞান, শক্তি, সত্য ও কর্ম। সঠিক অ্যান্সার হবে জ্ঞান। আরেকটু আমরা ভালোভাবে দেখে নেব, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ এবং ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ ও বেদাঙ্গ নিয়ে বৈদিক সাহিত্য সৃষ্টি হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ ও ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ নিয়ে এই বৈদিক সাহিত্য সৃষ্টি হয়েছে। হিন্দুদের বিশ্বাস বেদ মানুষের নয়, স্বয়ং ঈশ্বরের বাণী, তাই বেদকে নিত্য ও অপূর্বশেষ বলা হয়। হিন্দুদের বিশ্বাস বেদ মানুষের নয়, স্বয়ং ঈশ্বরের বাণী, তাই বেদকে নিত্য ও অপূর্বশেষ বলা হয়। গুরু ও শিষ্যের মধ্যে পরম্পরায় দীর্ঘকাল ধরে মুখে মুখে সূত্র হয়ে এসেছে বলে বেদকে শ্রুতি বলা হয়। চলো নেক্সট কোশ্চেন, আদি প্রাচীন ভারতে সঙ্গীতের বই হিসাবে কোন গ্রন্থটি বিবেচিত হয়? সঠিক অ্যান্সার হবে কৃষ্ণ যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ ও পুরুষোক্ত। সঠিক অ্যান্সার হবে সামবেদ। আরেকটু আমরা ভালোভাবে দেখে নেব, আর্যদের প্রাচীনতম গ্রন্থ হলো বেদ। সামবেদের ৭৫টি সূত্র বাদ দিলে বাকি সবগুলোই ঋগ্বেদের অষ্টম ও নবম মণ্ডল থেকে গৃহীত ও সুরারোপিত। চলো নেক্সট কোশ্চেন, সবচেয়ে পুরানো বেদ কোনটি? সবচেয়ে পুরানো বেদ কোনটি? অপশানগুলো আমরা দেখে নেব। অথর্ববেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ। সঠিক অ্যান্সার হবে ঋগ্বেদ। এই ঋগ্বেদ
ঋগ্বেদের 1028টি শ্লোক নিয়ে গঠিত। ঋগ্বেদ 10টি মণ্ডলে বিভক্ত। খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই ঋগ্বেদ 1028টি শ্লোক নিয়ে গঠিত। ঋগ্বেদের 10টি মণ্ডলে বিভক্ত। চলো নেক্সট কোশ্চেন। আইন প্রদানকারী বিখ্যাত পণ্ডিত যাজ্ঞবল্ক্যের সাথে নিম্নলিখিত কোন বিদ্বান মহিলা তর্কে লিপ্ত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে গার্গী, মৈত্রেয়ী, কমলা, কালিন্দী। সঠিক অ্যান্সার হবে গার্গী। আইন প্রদানকারী বিখ্যাত পণ্ডিত যাজ্ঞবল্ক্যের সাথে তর্কে লিপ্ত হয়েছিলেন গার্গী। বেদের প্রচলিত ব্যাখ্যাকারক ও ব্রহ্মবিদ্যার জ্ঞান থাকা ব্যক্তি হিসাবে তাকে ব্রহ্মবাদিনী বলেও ডাকা হতো বলে জানা যায়। এই গার্গী তিনি ব্রহ্মবাদিনী নামেও পরিচিত ছিল। বেদের ব্যাখ্যাকারক ও ব্রহ্মবিদ্যার জ্ঞান থাকা ব্যক্তি হিসাবে তাকে ব্রহ্মবাদিনী বলে ডাকা হতো। এই গার্গী ব্রহ্মবাদিনী নামেও পরিচিত ছিল। চলো নেক্সট কোশ্চেন। পুরুষ সূক্ত শ্লোকটি কোন বেদের অংশ? চলো অপশানগুলো আমরা দেখে নেব। যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ। সঠিক অ্যান্সার হবে ঋগ্বেদ। আরেকটু আমরা ভালোভাবে দেখে নেব। পুরুষ সূক্ত হল ঋগ্বেদের 10ম মণ্ডলের অন্তর্গত একটি শ্লোক। এটি পরম ব্রহ্ম বা পুরুষের উদ্দেশ্যে উৎসর্গিত। পুরুষ সূক্তের একটি শ্লোকে শিশুতত্ত্ব সম্পর্কে বলা হয়েছে যে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, জঙ্ঘা থেকে বৈশ্য ও পা থেকে শূদ্রের উৎপত্তি ঘটেছে। খুবই গুরুত্বপূর্ণ টপিক। চলো নেক্সট কোশ্চেন। সত্যমেব জয়তে এই সংস্কৃত মন্ত্রটি কোথা থেকে নেওয়া হয়েছে? চলো অপশানগুলো আমরা দেখে নেব। মুন্ডক উপনিষদ, আগম সাহিত্য, বাইবেল ও ত্রিপিটক। সঠিক অ্যান্সার হবে মুন্ডক উপনিষদ। প্রাচীন ভারতীয় দার্শনিক চিন্তার অন্যতম শ্রেষ্ঠ ফসল উপনিষদ। এই যে প্রাচীন ভারতীয় দার্শনিক চিন্তার অন্যতম শ্রেষ্ঠ ফসল হলো উপনিষদ। উপনিষদের অর্থ হলো নিকটে উপনিবেশ করা। এই উপনিষদের কথার অর্থ হলো নিকটে উপনিবেশ করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য। উপনিষদ এর অর্থ নিকটে উপবেশন করা। উপনিষদ, মুন্ডক উপনিষদ অথর্ববেদের সঙ্গে সংযুক্ত। সর্বজীবে আত্মসত্তা উপলব্ধি করতে হবে, এটাই উপনিষদের মূল বাণী। এই উপনিষদের মূল বাণীটি হলো কি? সর্বজীবে আত্মসত্তা উপলব্ধি করতে হবে, এটি উপনিষদের মূল বাণী। এই উপনিষদের অর্থ হলো কি? নিকটে উপবেশন করা। চলো নেক্সট কোশ্চেন। উপনিষদগুলি সংকলিত হয়েছিল মোটামুটি, চলো অপশানগুলো আমরা দেখে নিই। খ্রিস্টপূর্ব 600 অব্দে, খ্রিস্টপূর্ব 800 অব্দে, খ্রিস্টপূর্ব 1000 অব্দে, খ্রিস্টপূর্ব 1600 থেকে 600 অব্দে। সঠিক অ্যান্সার হবে খ্রিস্টপূর্ব 600 অব্দে। বেদের শেষ ভাগ হলো এই উপনিষদ। এই বেদের শেষ ভাগ হলো উপনিষদ, এই জন্য উপনিষদকে বেদান্ত বলা হয়। বেদের শেষ ভাগ হলো উপনিষদ, এই জন্য উপনিষদকে বেদান্ত বলা হয়। উপনিষদগুলি হলো, এই যে উপনিষদগুলি হলো কঠ, কেন, ঈশ, মান্ডুক্য, ঐতিহ্য, ছান্দোক্য প্রভৃতি উল্লেখযোগ্য।
চলো নেক্সট কোশ্চেন। বৌদ্ধায়ন মানব আপস্তম্ভ কাত্যায়ন কারা ছিলেন? চলো অপশানগুলো আমরা দেখে নেব। প্রাচীন ভারতীয় রাজা, প্রাচীন ভারতের গণিতবিদ, প্রাচীন ভারতের রহস্যজনক সাধু, প্রাচীন ভারতের ক্ষত্রিয়। সঠিক অ্যান্সার হবে প্রাচীন ভারতের গণিতবিদ। আরেকটু আমরা ভালোভাবে দেখে নেব। বৌদ্ধায়ন এর বিখ্যাত গ্রন্থ হল বৌদ্ধায়ন সূত্র। এই বৌদ্ধায়ন এর বিখ্যাত গ্রন্থ হল বৌদ্ধায়ন সূত্র। তিনি নির্ভুলভাবে পায়ের মান নির্ণয় করেন। এই বৌদ্ধায়ন তিনি নির্ভুলভাবে পায়ের মান নির্ণয় করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য, তাই সবাই মনোযোগ দিয়ে দেখো। এই প্রতিটা টপিক তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে বৌদ্ধায়ন তিনি পায়ের মান নির্ণয় করেন এবং গণিতের ক্ষেত্রে সেরা কাজ হল পিথাগোরাসের উপপাদ্যের একটি আলাদা সমাধান দেখান। এই যে বৌদ্ধায়ন তার গণিতের ক্ষেত্রে সেরা কাজ হলো কি পিথাগোরাসের উপপাদ্যের একটি আলাদা সমাধান দেখান তিনি। চলো নেক্সট কোশ্চেন। ভারতের জাতীয় প্রতীক মূল প্লেটের নিচে সত্যমের জয়তে শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার হবে ঋগ্বেদ, শতপথ ব্রাহ্মণ, মুন্ডক উপনিষদ, ভগবদ গীতা। সঠিক অ্যান্সার হবে মুন্ডক উপনিষদ। আরেকটু আমরা ভালোভাবে দেখে নেব। 1918 খ্রিস্টাব্দে পণ্ডিত মদনমোহন মালব্য ভারতের জাতীয় রস কংগ্রেসের সভাপতি থাকার সময় এই মন্ত্রটিকে জাতীয় রাজনীতিতে নিয়ে এসে জনপ্রিয় করেন। খুবই গুরুত্বপূর্ণ টপিক। 1918 খ্রিস্টাব্দে পণ্ডিত মদনমোহন মালব্য ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি থাকার সময় এই মন্ত্রটিকে জাতীয় রাজনীতিতে নিয়ে এসে জনপ্রিয় করেন। এই মন্ত্রটি দেবনাগরী হরফে ভারতের জাতীয় প্রতীকের নিচে অংশে এবং সমস্ত ভারতীয় মুদ্রায় লেখা থাকে। চলো নেক্সট কোশ্চেন। আমাদের মাতৃভূমি ভারত প্রথম কোন গ্রন্থ থেকে জানতে পারি? চলো অপশানগুলো আমরা দেখে নেব। বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, মৎস্য পুরাণ। সঠিক অ্যান্সার হবে বিষ্ণু পুরাণ। আরেকটু আমরা ভালোভাবে দেখে নেব। পুরাণের সংখ্যা হলো 18টি। এই পুরাণের সংখ্যা 18টি। পুরাণ হতে শিশুনাগ, মৌর্যনাগ, নন্দ, শুঙ্গ, কাম্ব, গুপ্ত প্রভৃতি রাজবংশ ও রাজাদের শাসনকাল সম্পর্কে যেমন জানতে পারি, তেমনই আবার শক, হুন প্রভৃতি বিদেশি জাতি সম্পর্কে জানা সম্ভব হয়েছে। চলো নেক্সট কোশ্চেন।
কার মতে ওজন এবং সরকারি স্ট্যাম্পিং ব্যবস্থাগুলি তাদের পর্যায়ক্রম পরিদর্শন দ্বারা নির্ধারিত হয়? অপশানগুলো হলো মনু, নারদ, বৃহস্পতি, পরাশর। সঠিক অ্যান্সার হবে মনু। আর একটু আমরা ভালোভাবে দেখে নেব। এই মনু হলেন একজন প্রাচীন ভারতীয় স্বাস্থ্যকর ঋষি। এই মনু হলেন একজন ভারতীয় স্বাস্থ্যকর ঋষি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রাচীন হিন্দু ধর্মের আইন কানুন তার লেখা গ্রন্থ মনু সংহিতা থেকে পাওয়া যায়। এই যে মনু, তার লেখা গ্রন্থের নাম কি? তার লেখা গ্রন্থ হলো মনু সংহিতা। এই মনু সংহিতা থেকে প্রাচীন হিন্দু ধর্মের আইন কানুন সব কিছু এই মনু সংহিতায় থেকে পাওয়া যায়। মনু সংহিতার রচনাকালকে ধরা হয় 2000 খ্রিস্টপূর্বাব্দ। প্রাচীন হিন্দু ধর্মের আইন কানুন তার লেখা গ্রন্থ মনু সংহিতা থেকে পাওয়া যায়। এখান থেকে পরীক্ষার কোশ্চেন এমনভাবে আসতে পারে যে মনু লেখা গ্রন্থর নাম কি? সঠিক অ্যান্সার হবে কি মনু সংহিতা। মনু সংহিতা রচনাকাল হলো 2000 খ্রিস্টপূর্বাব্দ। নেক্সট কোশ্চেন। আজকের বৈদিক সভ্যতা পার্ট 2 এ লাস্ট কোশ্চেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে অধ্যায় ভিত্তিক ভিডিও নিয়ে আসব। আজকের ক্লাস এই পর্যন্তই। বৈদিক সভ্যতা পার্ট 2 এ লাস্ট কোশ্চেন।